নানা নাটকীয়তার পর ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা যুক্তরাষ্ট্রের, লঙ্ঘন না করার অনুরোধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মধ্যপ্রাচ্য সংকট বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় হুমকি বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশকে নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখার পরামর্শ। যুদ্ধটি যদি মধ্যপ্রাচ্য ব্যাপী একটি যুদ্ধে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জানমালের নিরাপত্তার বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তুলবে। সাবেক সিইসি নুরুল হুদার উপর মব জাস্টিসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি। আদালতে পুলিশি উপস্থিতিতে আসামি হেনস্থায় ক্ষোভ। গণ অভ্যুত্থান স্মরণে 1 জুলাই থেকে 5 আগস্ট 36 দিনের অনুষ্ঠানমালা, ড্রোন শো সহ বর্ষপূর্তির দিন থাকবে বর্ণাঢ্য আয়োজন। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা কাফি সহ 16 জনের সম্পৃক্ততা। 2 জুলাই ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে। কেসলেস সোসাইটি গঠনে আরেক ধাপ এগিয়ে গেল দেশ, উদ্বোধনী অনুষ্ঠানে বললেন গভর্নর। 3 দফা দাবিতে শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ চান আন্দোলনকারীরা। নানা নাটকীয়তার পর অবশেষে কার্যকর হলো ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 দেশকে যুদ্ধবিরতি লঙ্ঘন না করার আহ্বানও জানান তিনি। এদিকে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে ইসরায়েলও। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস। এর আগে বিভিন্ন গণমাধ্যমও নিশ্চিত করেছে যুদ্ধবিরতি কার্যকরের তথ্য। ইরানের প্রেস টিভি, ইসরায়েলের চ্যানেল 12 ও ওয়াইনেট সংবাদ জানিয়েছে স্থানীয় সময় সকাল 7:30 থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। দর্শক, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে একটু বিস্তারিত জেনে নিতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক আকবর হোসেন বাচ্চু। আকবর হোসেন বাচ্চু, কয়েকটি প্রশ্ন রয়েছে আপনার কাছে। শুরুতেই জানতে চাই, গণমাধ্যম বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেই কাতারই মধ্যস্থতা করেছে ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে। কাতারের ভূমিকা আসলে কতটুকু ছিল? জি, আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটা জানি যে গতকালকে যখন কাতারের উপর যে কাতারের আমেরিকার যে ঘাটির উপরে যে হামলা হলো, তার পরবর্তীতে আমরা দেখেছি যে কিছুক্ষণ এখানে আমাদের যারা প্রবাসী বাংলাদেশিরা আছে তারা বিষয়টা নিয়ে খুবই একটি আতঙ্কিত ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে যে কাতার সরকার জানিয়েছে যে আসলে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, পরিস্থিতি খুবই স্বাভাবিক অবস্থায় আছে। আপনারা জানেন যে মধ্যরাতে আমরা খবর পেয়েছি যে যুদ্ধবিরতির একটি প্রস্তাবনা এসেছে এবং সেটি কাতারের মাধ্যমে সেটি ইরানের ইরানকে জানানো হয়েছে এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এতটুকু আমরা এখানে নিশ্চিত হয়েছি। আপনার কাছে আর একটা প্রশ্ন আছে আমাদের। মধ্যপ্রাচ্যের স্বাভাবিক জীবনযাত্রায় নিশ্চয়ই গত কয়েকদিনের সংঘাত অনেক বেশি প্রভাব ফেলেছে। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন সার্বিক, আমাদেরকে একটু জানাবেন। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। একটু জানতে চাই এই মুহূর্তের পরিস্থিতি, একটু জানতে চাই, যেহেতু মধ্যপ্রাচ্যের এই যে সংঘাত স্বাভাবিক জীবনযাত্রায় নিশ্চয়ই বেশ প্রভাব পড়েছে। জি, যেমনটা এর আগে বলেছিলাম যে কাতারের গতকালকে যে ঘটনাটি ঘটেছে এটি নিয়ে আমাদের প্রবাসীদের মধ্যে কিছুটা প্রতিক্রিয়া ছিল। তো আপনারা জানেন যে কাতার যে ঘটনাটি ঘটেছে তারপরে আমাদের প্রবাসীরা অনেকেই বিভিন্ন সময় তারা আমাদেরকে ফোন করেছে এবং জানতে চায় আসলে সর্বশেষ পরিস্থিতিটা কি। এখানে স্থানীয় গণমাধ্যম সূত্রে যে
জিনিসটা কাতার সরকার জানিয়েছে যে প্রবাসীদের এখানে আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নেই, এবং তারা যার যার মতো আজকে সকাল থেকে সবাই যার যার কর্মস্থলে উপস্থিত হয়েছেন। এবং আপনারা জানেন যে কাতার এখানে আকাশসীমা বন্ধ ছিল, সেটিও গতকালকে রাত থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমি যেমনটা যোগাযোগ করেছি আমাদের দূতাবাসের সাথে, দূতাবাস যে জিনিসটি জানালো যে আগামীতে অর্থাৎ 25 তারিখে এখানে একটি বাংলাদেশি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল রয়েছে। যদিও সেটা নিয়ে একটু শঙ্কা ছিল, এখন শঙ্কা কেটে গেছে, এবং দূতাবাসও জানিয়েছে যে যথারীতি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল কাতারে অনুষ্ঠিত হবে। এই ছিল আজকে তথ্য আর কি। আকবর হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দেবার জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় অবসান ঘটল 12 দিনব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের। কার্যকর হলো যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার একদম আগ মুহূর্তে সংঘাত থামাতে সম্মত হয়েছে তেহরান, তেল আবিব। কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কয়েক ঘণ্টা পরেই এমন ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। দাবি, একই সাথে যুদ্ধ বন্ধের আর্জি জানিয়েছিল দুই পক্ষই। অবশ্য রয়টার্স বলছে যুক্তরাষ্ট্রের কাকুতি মিনতিতেই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার। লাগাতার 12 দিন হামলা পাল্টা হামলা, পরস্পরের ঘাঁটিতে অবিরত মিসাইল বর্ষণ ইরান ইসরায়েলের। এর মধ্যেই তেল আবিবের হয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলা। জবাবে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা করে বসল ইরান। একের পর এক ঘটনায় যখন তুঙ্গে উত্তেজনা, সর্বাত্মক যুদ্ধের দোরগোড়ায় মধ্যপ্রাচ্য, তখনই আকস্মিক শান্তির বার্তা নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল। একদিন আগেও যার মুখে ছিল তেহরানের প্রতি কড়া হুঁশিয়ারি, পরদিনই ভোল পাল্টে গেল তার। নিজেরই উস্কে দেয়া সংঘাতের ইতি টানতে ব্যাপক তোড়জোড়ে নজির রাখলেন। হঠাৎ কেনই বা যুদ্ধের দামামা ছেড়ে শান্তির পায়রা নিয়ে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট, এখনও সে উত্তর জানা যায়নি। তবে ট্রাম্পের দাবি, ইরান ইসরায়েল দুপক্ষই যুদ্ধবিরতিতে মধ্যস্থতার আবেদন জানিয়েছিল তার কাছে। অবশ্য ভিন্ন কথা বলছে রয়টার্স। বার্তা সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের আহ্বানেই মধ্যস্থতা করেছে কাতার। শুরুতে সম্মতি জানায় ইসরায়েল। দুপক্ষের প্রতিনিধির সঙ্গেই কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী। চলতি মাসের 13 তারিখে ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয় দুপক্ষের সংঘাত। অনিক রহমান, যমুনা নিউজ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্তেও সর্বশক্তি দিয়ে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল। এ যেন লড়াই শেষ হওয়ার আগেই পেশি শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় নেমেছিল মধ্যপ্রাচ্যের অন্যতম দুই পরাশক্তি। ইরানের মরণ কামড়ে মঙ্গলবারও বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বহু স্থাপনা। দেশজুড়ে ছড়িয়েছে আতঙ্ক। শেষ সময়ে ইরানেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বিকট শব্দে মিসাইল বিস্ফোরণের এই দৃশ্য ইসরায়েলের। মঙ্গলবার ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানে দেশটির ভূখণ্ডে। মাত্র 1 ঘন্টায় 6 দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। তাদের হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও হতাহতের শিকার হয়েছে ইসরায়েলের বিশেবা এলাকা। বিস্ফোরণের আওয়াজ ও বিশাল কালো ধোঁয়া দেখা যায় সেখানে। রাজধানী তেল আবিব সহ দেশটির বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সময় সাইরেন বাজতেও শোনা যায়। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর যখন সংঘাত থামার অপেক্ষায় বিশ্ব, তখনই হামলারও জোরদার করে ইরান ও ইসরায়েল। শঙ্কা তৈরি হয় ট্রাম্পের ঘোষণার সত্যতা নিয়ে। শত্রুকে দুর্বল করতে ট্রু প্রমিস 3 অভিযান শেষ করার আগ মুহূর্তে যেন সর্বশক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিল ইরান। থেমে থাকেনি ইসরায়েলও। মঙ্গলবার ইরান জুড়ে হামলার মাত্রা বাড়িয়েছে দেশটির সেনাবাহিনী। তেহরান সহ বিভিন্ন এলাকায় সামরিক ও বেসামরিক স্থাপনায় চালিয়েছে ব্যাপক বিমান হামলা। আগ্রাসী অভিযানের শিকার হয়েছে কারাচ, রাশদ ও উত্তরাঞ্চলীয় হাকিমিয়ে অঞ্চল। মধ্যপ্রাচ্যের অন্যতম দুই পরাশক্তি ভাবা হয় ইরান ও ইসরায়েলকে। গত 12 দিন ধরেই সমানে সমান লড়াই করছে তারা। ইসরায়েলের হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হলেও পাল্টা আক্রমণে বেশ সফলই হয়েছে ইরান। বলা হচ্ছে ইরানের মিসাইল সক্ষমতা যে খুব বেশি কমেনি, সেটি বোঝাতেই শেষ মুহূর্তে এই তীব্র হামলা আয়াতুল্লাহ খামেনি প্রশাসনের। বিশ্লেষকরা বলছেন, নিজেদের আধিপত্য প্রমাণে যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত সামরিক শক্তি প্রদর্শন করে গেছে দুপক্ষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে নিজেদের সকল লক্ষ্য অর্জন করেছে ইসরায়েল, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রিসভার সাথে বৈঠক করেন বেনিয়ামিন নেতানিয়াহু। এই সময় বিবৃতিতে জানান, বিশ্ববাসীর জন্য ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক দুই ক্ষেত্রেই হুমকি সফলভাবে নিশ্চিহ্ন করেছে ইসরায়েল। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। এর পাশাপাশি ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো রকম চেষ্টা করলে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। What's best for America? I trust his judgment. He's a tremendous friend. ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা এখন ত্রিপক্ষীয়। যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিয়েছে ইরান। সর্বাত্মক সংঘাতে বিরূপ প্রভাব পড়তে পারে সারা বিশ্বে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কতটা প্রস্তুত বাংলাদেশ? কি প্রভাব পড়বে আমাদের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং কূটনৈতিক অবস্থানে? বিশ্লেষকরা বলছেন, এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্যই বড় হুমকি। উদ্বেগ আছে মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিয়েও। আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। দুদিনের মাথায় যুক্তরাষ্ট্রের হামলার কড়া জবাব ইরানের। সোমবার মধ্যরাতে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। ফলে আগের থেকে যুক্তরাষ্ট্র এ সংঘাতে জড়ালেও এখন তা বিস্তৃত হল প্রায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে থাকা কমপক্ষে ৬০ লাখ বাংলাদেশি বিপাকে। তাদের নিরাপত্তা নিয়ে দেশগুলোর সাথে আলোচনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ম্যাক্সিমাম রেমিটেন্সই আসে আমাদের মধ্যপ্রাচ্য থেকে। সো এটার যদি এফেক্ট যদি ওইভাবে হয়, তখন মাইগ্রেট যারা আমাদের গিয়েছেন, ওইখানে প্রবাসী যারা গিয়েছেন, তাদের সংখ্যাও কমার কথা। ইরানের পার্শ্ববর্তী প্রায় সবগুলো দেশে আমাদের একটি বিশাল জনগোষ্ঠীর অবস্থান। তাই যুদ্ধটি যদি মধ্যপ্রাচ্য ব্যাপী একটি যুদ্ধে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জানমালের নিরাপত্তার বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তুলবে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলায় কেবল মানুষের জীবন নয়, প্রশ্নের মুখে বিশ্ব অর্থনীতিও। বিশেষ করে আমদানি নির্ভর বাংলাদেশের জ্বালানি খাত অন্য অনেক দেশের মতো বড় ধরনের ঝুঁকিতে। তেলের মজুদ সক্ষমতা মাত্র ৪৫ দিন হওয়ায় সহসা যুদ্ধ না থামলে কি হবে তা ভাবাচ্ছে সরকারকেও। হরমুজ প্রণালীতে অলমোস্ট 1/5 অফ দ্য হোল ওয়ার্ল্ডের এনার্জি আসে থ্রু দিস। সো এটা যদি বন্ধ হয়ে যায়, এইটার ইম্প্যাক্টটা হবে, ভয়াবহ ইম্প্যাক্ট হবে। তেলের দাম বেড়ে যাবে। আমরা এলএনজি, এলপিজি এগুলোও নিয়ে আসি ওই জায়গা থেকে। এনার্জি সেক্টরে এফেক্ট পড়া মানেই হলো বাংলাদেশের সকল সেক্টরে এটার কিন্তু এফেক্ট পড়বে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম অনেকখানি বৃদ্ধি পেয়েছে এবং আমাদের এই ধরনের একটি নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে যদি জ্বালানি তেল কিনতে আমাদেরকে মোটা অঙ্কের টাকা গুনতে হয়, সেটা স্বাভাবিকভাবে আমাদের জন্য একটি আশঙ্কার বিষয়। এরই মধ্যে ঊর্ধ্বমুখী সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া। সোমবার মধ্যরাতের হামলার পরে বন্ধ হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি রুট। এছাড়া বাংলাদেশকে খরচ বাড়াতে হতে পারে সামরিক প্রস্তুতিতেও। এই এয়ারক্রাফটের যে ভাড়া যেটা আছে, এই ভাড়াটাও কিন্তু বেড়ে যাবে। ডিফেন্স বাজেটে বৃদ্ধি পাওয়ার এক ধরনের সম্ভাবনা আছে। ডিফেন্স বাজেট একদিকে যখন বৃদ্ধি পাবে, তখন আপনার ডেভেলপমেন্ট বাজেট থেকে এটা কেটে এনে ডিফেন্স বাজেটে বাড়াতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের উচিত হবে নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখা। কূটনৈতিক দক্ষতা, অর্থনৈতিক সহনশীলতা এবং আঞ্চলিক শান্তি বজায় রাখার কৌশলই হতে পারে বাংলাদেশের প্রধান অস্ত্র। আমাদের জন্য বেস্ট ওয়ে হলো টু রিমেইন উইথ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। ওআইসি এবং জাতিসংঘের মেজরিটি দেশগুলোর সাথে সম অবস্থানে থাকাটাই বাংলাদেশের জন্য শ্রেয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক ৩ সিএসি দায়ী থাকলেও আইনসম্মতভাবে তাদের অপরাধের বিচার চায় বিএনপি, এমনটা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, হাসিনার আমলে মানুষের ভোটাধিকার হরণের পিছনে সাবেক ৩ সিএসি দায়ী। দুপুরে নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটির নেতা কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, মব জাস্টিসের নামে কাউকে হেনস্থা করা, বাড়িঘরে হামলা করা, আগুন আদালতে ডিম ছুঁড়ে মারা এগুলো অপরাধমূলক কর্মকাণ্ড। বিএনপি এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না, বরং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। এ সময় আদালতে পুলিশের উপস্থিতিতে আসামিরা কিভাবে হেনস্থার শিকার হয় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বিএনপির পদধারী কেউ এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএনপির এই নেতা। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে, তবে এই বিচার হতে হবে আইনসঙ্গতভাবে। আদালতের প্রাঙ্গণে কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না। মব জাস্টিসে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউল মিন্টু। তিনি বলেন, নির্বাচন না হওয়াতে মানুষের মধ্যে অস্থিরতা কাজ করছে। নির্বাচনকে বানচাল করতে সংস্কার ও বিচারের কথা বারবার সামনে নিয়ে আনা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। উত্তরায় লিফলেট বিতরণ অনুষ্ঠানে কথা বলেন। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। যারা অন্যায় করছে, অবিচার করছে, জুলুম মানুষকে লাঞ্ছনা বাঞ্ছনার শিকার করছে, তাদের সবাই আমরা অবিলম্বে বিচার চাই। যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না, মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় মব সৃষ্টির ঘটনায় মামলা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না বলে জানান ডিএমপি কমিশনার। মহানগরীতে সড়ক অবরোধ করে আন্দোলনের নামে জনভোগান্তি কেউ যাতে সৃষ্টি করতে না পারে সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না, আমরা অনেক মামলাও নিয়ে নিছি, ইভেন আমরা গ্রেভিয়ার্ড সেকশনে মামলা নিচ্ছি, ছিনতাইয়ের মামলা বা রোবারির মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিছি। কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না, এটা পুলিশের দায়িত্ব, পুলিশ ব্যবস্থা নিবে। আমরা যদি ব্যবস্থা না নিই, আমার যেসব ব্যবস্থা নিবে না, আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব। জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করতে আগামী 1 জুলাই থেকে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, যেখানে মূল ইভেন্ট শুরু হবে জুলাই 14 তারিখ থেকে এবং চলবে 5 আগস্ট পর্যন্ত। গেল বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেও চূড়ান্ত অনুমোদন দেয়া হয় আজ। জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালার প্রথম দিন থেকে রয়েছে নানা কর্মসূচি, শিক্ষাবৃত্তি চালু, পোস্টারিং, প্রতিটি জেলায় শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন, ডকুমেন্টারি প্রদর্শন, ড্রোন শো, প্রতীকী কফিন মিছিল, বিভিন্ন দিনে নির্দিষ্ট ভিডিও প্রদর্শনী সহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেখানে প্রতিটি দিনই রয়েছে ভিন্ন ভিন্ন কর্মসূচি। এছাড়া 5 আগস্ট থাকবে শহীদ পরিবারের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ও মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল সহ বিভিন্ন কর্মসূচি। আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানো মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি ও সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, গত 19 জুন এই মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়েছেন তারা। প্রতিবেদন অনুযায়ী 16 জনের সম্পৃক্ততা মিলেছে। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 1 সপ্তাহ সময় আবেদন করলে 2 জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। এদিন সকালে এই মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে 1 জুলাই। এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আশুলিয়ায় 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত 19 জুলাই পেয়েছি এবং 19 জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা
আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভরণ পোষণের নতুন প্রকল্প আসছে। এর সুবাদে তাদের পানির সংকট ও অবকাঠামো সমস্যার সমাধান হবে। খরচ হবে প্রায় 650 কোটি টাকা, যার বড় অংশই অনুদান। এর বাইরে 232 কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। 2028 সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সকালে এনইসি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়। 8,974 কোটি টাকা ব্যয়ে অনুমোদন পায় 17টি প্রকল্প। পরিকল্পনা কমিশন জানায়, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন প্রকল্পের 18টি খাতে ব্যয় কমানো হয়েছে। এর আওতায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে মানব বর্জ্য ব্যবস্থাপনা, উখিয়ায় পানি সংরক্ষণাগার উন্নয়ন ও টেকনা পৌরসভায় নিরাপদ পানির পাইপলাইন তৈরি হবে। এর বাইরে 7টি বিভাগীয় শহরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, তৃতীয় সাবমেরিন কেবল ও সার সংরক্ষণের বাফার গোডাউন নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে একনেক সভায়। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে, গুগল মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবা চালু করলো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সকালে এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি আরও জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের মধ্যে মূল্যস্ফীতি 5% নেমে আসবে। অনুষ্ঠানে বলা হয়, এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। গ্রাহকরা এখান থেকে দেশে কিংবা বিদেশে এনএফসি লেনদেন করতে সক্ষম। এমন পজ টার্মিনালে শুধুমাত্র তাদের অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করে সহজেই লেনদেন শেষ করতে পারবেন। গুগল পেতে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করে। এর মধ্য দিয়ে গ্রাহকের হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে তার ডিজিটাল ওয়ালেট। ফলে গ্রাহককে আর আলাদা করে কোনো প্লাস্টিক কার্ড বহন করতে হবে না। যেটা আমাদের একটা চলমান প্রক্রিয়া, এখানে শেষ নয়, সেটা শুরু। আমরা আশা করব বাংলাদেশ থাকবে, আরও বেশি হবে দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের বিচরণ ক্ষেত্র। এখানে আমি মনে করি না যে বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে, এই ধারণাটা ভুল। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 9টা থেকে কলম বিরতি পালন করছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। চলবে দুপুর 2টা পর্যন্ত। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি কার্যক্রম এই কর্মসূচির বাইরে থাকছে। গতকাল 3 ঘণ্টা কলম বিরতি অবস্থান কর্মসূচি পালন করেন রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীরা। বিক্ষুব্ধ কর্মকর্তারা অভিযোগ করেন, আন্দোলনরতদের বিভিন্ন স্থানে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে ক্ষোভ আরও বাড়ছে। সংস্কার সম্পর্কিত কমিটিতে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। এমনকি ঐক্য পরিষদের সঙ্গে আলোচনাও করা হয়নি। এনবিআর চেয়ারম্যানের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে আসছে কর্মকর্তা কর্মচারীরা। রাজস্ব ভবনের সামনে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। যদিও ঐক্য পরিষদ বলছেন, শান্তিপূর্ণ আন্দোলন চলছে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিকে সংস্কার সংক্রান্ত কমিটিতে আন্দোলনকারীদের প্রতিনিধি রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ঐক্য পরিষদ। আমরা এই দাবি আদায়ে অ্যাডামেন্ট না হলে কেউ কাফনের কাপড় পরে না। জীবনের সর্বশেষ স্তরে গিয়ে আমরা ঠেকেছি, যেখানে আমাদের দাবি আদায় ব্যতীত আমাদের অন্য আর কোনো ওয়ে আমাদের কাছে নাই। বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ব বোধের চর্চা আর একতার খুব প্রয়োজন। আর এজন্য খেলাধুলার গুরুত্ব অনেক। অলিম্পিক ডে রানে অংশ নিয়ে এসব কথা বললেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানান, শরীর চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। 23 জুন ছিল অলিম্পিক দিবস। দিবসটি উদযাপনে বিশ্বব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে আগের দিনই। বাংলাদেশে দিবসটি উদযাপনে বর্ণাঢ্য র্যালি করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। অলিম্পিক ডে রান শিরোনামের এই ইভেন্টের স্লোগান ছিল লেটস মুভ। বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয় র্যালি। প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ছিলেন জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সব মিলিয়ে সে সংখ্যা 1002। বর্ণাঢ্য র্যালি আরও বর্ণিল হয় শিশুদের অংশগ্রহণে। শিশু একাডেমির মূল ফটক দিয়ে বেরিয়ে সচিবালয়ের সামনের সড়ক ধরে র্যালি গিয়ে শেষ হয় ঢাকা জাতীয় স্টেডিয়ামে।
সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, সবার স্বাস্থ্য ভালো থাকলে ভালো থাকবে দেশ, আর তার জন্য প্রয়োজন শরীর চর্চা। আমি নিশ্চিত যে আমরা যদি এই অলিম্পিক ডের এই ধারণাকে ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সম্প্রীতি জাগরিত থাকবে এবং এখন এই বর্তমান পরিস্থিতিতে আরও বেশি জরুরি। রাজধানীতে দিন দিন সীমিত হয়ে যাচ্ছে খেলাধুলার জায়গা, মনে করিয়ে দেন সেনাপ্রধান। তুলে ধরেন এমন আয়োজনের প্রয়োজনীয়তা। সারা বছর ব্যাপী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা করব, বিভিন্ন অনুষ্ঠান আমরা করব, যার মাধ্যমে উদ্দেশ্য হবে এদেশের আপামর জনসাধারণকে এই ক্রীড়াতে উৎসাহিত করে তোলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে উৎসাহিত করে তোলা। আয়োজনের শেষ অংশে সার্টিফিকেট আর সম্মাননা পান বিভিন্ন সময়ে অলিম্পিক গেমসে অংশ নেয়া ক্রীড়াবিদরা। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সব কর্মসূচি ঘোষণা করেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। তিনি জানান, জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে সামনের মাসের 4 তারিখ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সম্মেলন অনুষ্ঠিত হবে। 16 জুলাই রংপুরে হবে জুলাই সমাবেশ। এছাড়া 25 জুলাই ঢাকায় গণসমাবেশ এবং আগস্টের 4 তারিখ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবে গণসংহতি আন্দোলন। এ সময় দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান, এ বছরের 11, 12 ও 13 অক্টোবর 5ম জাতীয় সম্মেলন করবে তাদের দল। এই উপলক্ষে সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম শুরু করেছে তারা। আমরা নতুন করে সদস্য নবায়ন করছি এবং নতুন সদস্য সংগ্রহ। বিরোধ থাকবে, মতপার্থক্য থাকবে, সেটা আমরা জনগণের কাছে যাব, নির্বাচনের মধ্যে দিয়ে তার মীমাংসা হবে, কিন্তু ঐকমত্যের জায়গাটাও তৈরি করা দরকার। জনগণের আত্মপ্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে আমাদের রাষ্ট্রে একটা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বিডিআর হত্যাকাণ্ডের সময় চাকরিচ্যুত বাহিনীটির সদস্যরা 3 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। শিগগিরই চাকরিতে পুনর্বহাল করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তারা। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা গতকালও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। বিডিআর কল্যাণ পরিষদের নেতৃত্বে এদিন তাদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে সচিবালয়ে গিয়েছিলেন। তবে তাদের সাথে সাক্ষাৎ করেননি উপদেষ্টা, যেই কারণে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। এর আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে তাদের দাবি নিয়ে আজ দুপুর 12টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেওয়া হয়। যদি এর মধ্যে দাবি পূরণ না হয় তাহলে শাহবাগ থেকে যমুনার অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেন তারা। গত সরকারের আমলে সব বিচার বাতিল, আমাদের বিচারটা থাকবে কেন? আমাদের অপরাধ কি? আমরা ন্যায্য দাবির জন্য আমরা ওনাদের কাছে আসছি। এটা আমরা কোনো প্রকারে কোনো ঘটনা আমরা ঘটাইতে রাজিও নাই। আমরা তো নিরীহ মাজলুম, আমাদেরকে জোর করে আমাদেরকে চাকরিচ্যুত করছে এবং আমাদেরকে ওই জেল দিছে। আমাদের সম্মানটুকু এবং আমাদের চাকরিটি ফেরত দেওয়া হোক। সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাটের সীমান্ত এলাকা দিয়ে 46 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে প্রবেশের পরই তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বিজিবি জানায়, সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত দিয়ে 19 জনকে এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে 20 জনকে পুশিন করা হয়। আটকদের মধ্যে 12 জন পুরুষ, 14 জন নারী, 13 জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় 38 জনের বাড়ি কুড়িগ্রামে, আরেকজনের পাবনা জেলার বাসিন্দা। এদিকে লালমনিরহাটের পাটগ্রামের হোসনাবাদ সীমান্ত দিয়ে 7 জনকে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী, 3 জন শিশু রয়েছে। ঠাকুরগাঁয়ে নৈশকোচের চাপায় ইঞ্জিন চালিত 3 চাকার বাহনে থাকা বাবা মেয়ের মৃত্যু হয়েছে। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢাকা পঞ্চগড় মহাসড়কের খালিশাকুড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ভুল্লির নিজ বাড়ি থেকে আশরাফুল ইসলাম নিজেই 3 হুইলারটি চালিয়ে মেয়ে ববিয়াতুল আক্তারকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ভিআইপি নামক একটি নৈশকোচ 3 হুইলারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আশরাফুল ও মেয়ে ববিয়াতুলের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নৈশকোচটি জব্দ করা হয়েছে, পালিয়ে গেছে চালক ও হেলপার।
কুমিল্লায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। 1 মাসের ব্যবধানে 5 জনের মৃত্যু আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,500-এর বেশি। এই নিয়ে সতর্ক বার্তা না দেয়ায় পৌর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের উদাসীনতাকেই দুষছে সাধারণ মানুষ। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয়দের এভাবেই সচেতন করার চেষ্টা। কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে দেখা মিলবে মশা বিস্তারের এমন চিত্র, যা ধীরে ধীরে ছড়াচ্ছে পুরো জেলায়। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 23 জুন পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 247 জন। অথচ 1 মাসের ব্যবধানে শুধুমাত্র পৌরসভার 2 ও 6 নং ওয়ার্ডেই আক্রান্তের সংখ্যা 1,500-এর বেশি। বয়স্ক মানুষ বা মহিলা প্রেগনেন্ট তাদের জন্য এটা সমস্যা হয়ে যায় আর কি। আপনি হয়তো দেখতে পারতেছেন দিনের কি অবস্থা, আর বর্তমানে যে মেয়র বা পৌরসভা কমিশনাররা না থাকার কারণে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। ডেঙ্গু আক্রান্তে গেল 22 জুন ঢাকায় বেসরকারি হাসপাতালে মারা যান নাগেরকান্দি গ্রামের নুরুল আমিন। এর আগে মারা গেছেন মারুকা ইউনিয়নের লিমা আক্তার, দোনারচর গ্রামের সালমা বেগম, শাহিনুর আক্তার ও সবজিকান্দি গ্রামের জোসনা বেগম। এত মৃত্যু এবং আক্রান্তের পরও স্বাস্থ্য কমপ্লেক্সেও মশারি ব্যবহারের নিয়মটুকু মানছে না রোগীরা। সারাটা রাত আমি ঘুমাতে পারিনি, সেজন্য মশারি সরাইয়া ফ্যানের নিচে ঘুমাইছিলাম আর কি। আমার দ্বিতীয় বাচ্চা ডেঙ্গু, আমার পাশের ফ্ল্যাটে ডেঙ্গু, মানে পুরো উপরে না নিচে ডেঙ্গু, পাশের বিল্ডিংয়ে ডেঙ্গু, মানে খুব খারাপ অবস্থা। ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতার কথা স্বীকার করলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। দায় এড়ানোর জবাব সিভিল সার্জনের, আর সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। দাউদকান্দি পৌর এলাকাতে সংক্রমণটা অধিক মাত্রায়, যেটা যদি আপনার শতকরা ভাগে ভাগ করি 90% বেশি রোগী ওখানেই পাওয়া যাচ্ছে। 2 জায়গার তথ্য দেওয়া হয়েছে, একটা হলো কুমিল্লা মেডিকেল কলেজের তথ্য, আরেকটা হচ্ছে আমার উপজেলা হেলথ কমপ্লেক্স এবং জেনারেল হাসপাতালের তথ্য। এখানে কিন্তু প্রাইভেটের কোনো তথ্য নাই। যে হারে নগরায়ণ বৃদ্ধি পাচ্ছে সেই হারে আমাদের নগরের যে সুবিধাগুলো, পয় নিষ্কাশন ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি, এবং আমরা নাগরিকরাও পয় নিষ্কাশন ব্যবস্থার যেটুকু রয়েছে এটাকেও আমরা নষ্ট করে ফেলছি, যত্রতত্র ময়লা ফেলে, যে কারণে মশার প্রজনন হচ্ছে ট্রেনগুলোতে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংসকরণ সহ জেলায় দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়ার তাগিদ সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। নারী নির্যাতনের মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মাইনুল ইসলাম নোবেল। মঙ্গলবার তাকে জামিনের আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব। আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত। শুনানি শেষে 2 পক্ষের আইনজীবী বলেন, সামান্য ভুল বোঝাবুঝির কারণে মামলা হয়েছিল। জামিনের পর মামলার বাদী তার স্ত্রীও সন্তুষ্টি জানায়। এর আগে 20 মে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে 19 জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়। এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।